স্টুডেন্টস, হাউ আর ইউ? আশা করি সবাই ভালো আছো। তো আমরা গতদিন ক্লাস 8-এর চেঞ্জিং সেন্টেন্সের অ্যাফার্মেটিভ টু নেগেটিভ 12টি রুলস করেছিলাম। আজকে বাকি দুটো আছে, একটু দেখি, এরপর আমরা ইন্টারেক্টিভ করবো। একটু খেয়াল করে কেমন ভালো করে। ওকে, দেখো 13 রুলে যাচ্ছি আমরা আজকে। 13 রুল দেখো, ফ্রম অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, অ্যাফার্মেটিভ টু নেগেটিভের 13 নম্বর রুলটি দেখো। 13 নম্বর রুলটি হচ্ছে যে এভরি, যদি কোনো অ্যাসার্টিভ বা অ্যাফার্মেটিভ সেন্টেন্সে এভরি থাকে তখন তুমি কীভাবে নেগেটিভ করবে। তো দেখো এভরি থাকলে তখন আমরা দেয়ার ইজ নো সেন্টেন্সের প্রথমে লিখে তারপর নেগেটিভ ম্যান স্টার্ট করবো। ঠিক, আমরা এক্সাম্পল দিচ্ছি। দেখো এভরি mother loves her child. এটাকে যদি আমরা নেগেটিভ করতে চাই, every mother loves her child, তাহলে এভরিটা তুলে দিতে হবে। কেমন এটা অমিট করে দিয়ে দেয়ার ইজ নো দিয়ে লাইন স্টার্ট করতে হবে। দেখো দেয়ার ইজ নো, এরপরে মাদার থেকে যুক্ত করো। কেমন সাবজেক্ট যোগ করবে, এরপরে মাদারের পরে বাট যুক্ত করতে হবে। বাট, দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড। তাহলে আমরা কি দেখলাম, এভরি যুক্ত কোনো সেন্টেন্স থাকলে অ্যাফার্মেটিভে নেগেটিভ করতে হলে দেয়ার ইজ নো, এভরি এর বদলে দেয়ার ইজ নো অ্যাড করবে, তারপর পরবর্তী সাবজেক্ট দিবে, এরপরে বাট যুক্ত করে বাকি অংশ যুক্ত করবে লাভস হার চাইল্ড। এই যে আমরা যুক্ত করছি লাভস হার চাইল্ড। কেমন, তাহলে এটা হয়ে গেল। এই নিয়মে সবগুলোই হবে। যুক্ত প্রত্যেকটি অ্যাফার্মেটিভ লাইনকে নেগেটিভ করতে হলে এভাবে স্টার্ট করবে দেয়ার ইজ নো দিয়ে, মাঝখানে বাট দিয়ে, তারপর বাকি অংশ অ্যাড করবে। কেমন, আচ্ছা এরপর চলে আসো আরেকটি রুল বাকি আছে 14-তে 14 দেখো। রুল 14 অনেক সময় দেখা যায় যে সামটাইমস এই শব্দটা অনেক সময় অ্যাফার্মেটিভ জায়গায় থাকে। কেমন, তো এই ধরনের সামটাইমস যদি থাকে ওই বাক্যকে নেগেটিভ করতে গেলে সামটাইমস উল্টো করে তুলে দিয়ে তোমাকে নট অলওয়েজ যুক্ত করতে হবে। কেমন, নট অলওয়েজ যুক্ত করলে লাইনটা নেগেটিভ পরিবর্তিত হবে। তাহলে আমরা এক্সাম্পল দিচ্ছি, হি সামটাইমস visits our home. আচ্ছা, এখানে এই লাইনটা একটু মিনিং দেখো, হি সামটাইমস ভিজিটস আওয়ার হোম, তিনি মাঝে মাঝে আমাদের বাড়িতে আসেন, সাক্ষাৎ বা আসেন। এখন এটাকে নেগেটিভ করতে গেলে তার মানে মাঝে মাঝে আসেন, তার মানে কি সবসময় আসেন না, তাই তো? তো এই সামটাইমস এই ওয়ার্ডটাকে উল্টো করে তোমাকে দিতে হবে নট অলওয়েজ। নট অলওয়েজ করতে হলে যেটা নেগেটিভ করবো তোমরা দেখো, নট অলওয়েজ আমরা নটকে অ্যান্ড কমা দিয়ে ডাজের সঙ্গে অক্সিলিয়ারির সঙ্গে দিয়ে দিলাম ডাজেন্ট অলওয়েজ। প্রিন্সিপাল ভার্বটা দাও, তাহলে যেহেতু আমরা এখানে ডাজ দিয়েছি, এখানে ভিজিট এস আর দিতে পারবো না। কেমন, তাহলে ডাজেন্ট অলওয়েজ ভিজিট আওয়ার হোম। তাহলে আমার নেগেটিভ হয়ে গেল, ইট ডাজেন্ট, নট অলওয়েজ দিলাম, বাকি অংশ দিলাম। কেমন, তাহলে হি সামটাইমস ভিজিটস আওয়ার হোম মানে ইট ডাজন্ট অলওয়েজ ভিজিট আওয়ার হোম, কিন্তু সবসময় আসেন না। কেমন, তাহলে এই একটা রুল বাকি ছিল, এটা এখন দেখালাম। তো এর বাইরে নেগেটিভ করতে গেলে এবার আর দুইটা রুল আছে, তো তোমাদের এখন এগুলো প্রয়োজন নয়, উপরের লেভেলের ক্লাসে গেলে তখন বুঝতে আপাতত 14টা রুল করো, তাহলে তোমরা ক্লাস 8-এর লেভেলে সব অ্যাফার্মেটিভ নেগেটিভ চেঞ্জ করতে পারবে। আচ্ছা, এবার আমরা চলে যাচ্ছি ইন্টারমিডিয়েট পরিবর্তনে। দেখো assertive to interrogative, assertive to interrogative। আচ্ছা, ইন্টারোগেটিভ মানে বুঝতে পারছো তোমরা, প্রশ্নবোধক লাইনে তোমাকে নিয়ে যেতে হবে, কেমন, যেখানে কোশ্চেন মার্ক অবশ্যই শেষে দিতে হবে। তাহলে অ্যাফার্মেটিভ বা অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভে ট্রান্সফার করা বা চেঞ্জিং করা। আমরা রুল 1 দিচ্ছি। দেখো আমরা রুল 1টা কীভাবে করতে খেয়াল করো, যখন কোনো স্টেটমেন্টে অক্সিলিয়ারি ভার্ব থাকবে
তখন কিভাবে তুমি এটাকে ইন্টারোগেট করবে। যদি বলি she is a good student, she is, তাহলে দেখা যায় অক্সিলারি দেওয়া আছে। আর আরেকটা বিষয় খেয়াল করতে হবে যে ইন্টারোগেটিভ করার সময় এখানে নট আছে কিনা সেন্টেন্স, এই যে স্টেটমেন্ট বা বাক্যটি নট আছে কিনা। যদি নট না থাকে তাহলে তোমাকে কি করবে, ইন্টারোগেটিভ নট দিতে হবে। আর যদি নট থাকে তাহলে এটার প্রয়োজন নেই। ওকে, তাহলে দেখা যাচ্ছে স্টেটমেন্টে কোশ্চেনটিতে নট নাই, নট যেহেতু নাই তাহলে উত্তরে আমাকে নট দিতে হবে। আর অক্সিলারিটাকে সামনে আনতে হবে ইজ, আর এখানে নট নাই যেহেতু নট দিতে হবে। এখানে শর্ট ফর্ম লিখবে, কন্ট্যাক্ট বা শর্ট ফর্ম করে আমরা একসাথে দিলে ইজেন্ট দেবে, ইজ নট দিবেন, ইজ নট দিলে লাইন কাটা যাবে। কেমন, ইজেন্ট হবে। আর যদি আলাদা দিতে ইচ্ছা করে তাহলে ইজ শি নট হবে, মাঝখানে কিন্তু সাবজেক্ট বসবে। কেমন, ইজ শি নট। তাহলে এটা দরকার নেই, তুমি ইজেন্ট একসাথে দিলে ঝামেলা মুক্ত থাকবে, সুবিধা হবে। তাহলে ইজেন্ট শি, বাকিটা বসাও এ গুড স্টুডেন্ট, কোশ্চেন মার্ক অবশ্যই দিতে হবে কারণ আমরা ইন্টারোগেটিভ চেস করতেছি। তাহলে ইজেন্ট শি এ গুড স্টুডেন্ট। কেমন, তাহলে যেহেতু অক্সিলারি যুক্ত লাইন আমরা পেয়েছি কোশ্চেনটিতে, অ্যাসার্টিভে অক্সিলারি সামনে আনতে হবে। আর খেয়াল রাখতে হবে নট আছে কিনা, অ্যাসার্টিভ লাইনটিতে কোশ্চেনটিতে নট আছে কিনা। নট যদি না থাকে তাহলে অবশ্যই দিতে হবে, আর থাকলে তুলে দিতে হবে, এটাই হলো নিয়ম। তাহলে এখন এটা একটা এক্সাম্পল দিলাম, অ্যাফার্মেটিভ লাইনকে আমরা ইন্টারোগেট করব। এবার নেগেটিভ লাইনকে কিভাবে ইন্টারোগেট করি একটু দেখি। এটা আমি রাখছি, আর একটা এক্সাম্পল লিখছি নিচে, she is not a good student. ওকে, তাহলে দেখা যাচ্ছে এখানে ক্লিয়ারলি দেখা যাচ্ছে নট আছে, স্টেটমেন্ট বা কোশ্চেনে নট আছে, তার মানে উত্তরে সেটির আর প্রয়োজন নেই, নটটা উঠে যাবে। তাহলে আমরা এটাকে ইন্টারোগেট করে ফেলি। তাহলে অক্সিলিয়ারি নিয়মটা কিন্তু আগের মধ্যে থাকবে, অক্সিলিয়ারিকে আগে আনতে হবে। আচ্ছা, এর নট কিন্তু কাটা যাবে কারণ কোশ্চেনে নট থাকলে নট উত্তরে দেওয়ার কোনো প্রয়োজন নেই, হবে না। তাহলে বাকিটা বসে দিলে হবে, এই ইজকে সামনে এনে বাকিটা বসে দিলে তোমার আনসার হয়ে যাবে। ইজ শি, নট তো কাটাই, বাকি অংশকে গুড স্টুডেন্ট, কোশ্চেন মার্ক অবশ্যই। তাহলে ইজ শি এ গুড স্টুডেন্ট। কেমন, তাহলে এখানে নট থাকার কারণে উত্তর নট আসে, আর এখানে নট নাই বলে কোশ্চেনে তখন উত্তর দিতে হবে। ইজেন্ট। ওকে, তাহলে কনসেপ্টটা ক্লিয়ার তো না? অবশ্যই খেয়াল রাখতে হবে, প্রথমে কি বলেছেন রুল 1 এ অক্সিলিয়ারি থাকলে আগে আনতে হবে, তবে নটের ব্যাপারটা দেখতে হবে। নট যদি না থাকে দিতে হবে, আর থাকলে তুলে দিতে হবে। ওকে, আর অক্সিলিয়ারি সবসময় সামনে চলে আসে, সেটা যে অক্সিলিয়ারি হোক, ক্যান, ইজ, আর, ওয়াজ, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, অল অক্সিলিয়ারিজ। ওকে, তাহলে রুল 1 টা আমরা বুঝতে পারলাম। রুল 2 টা একটু দেখি। রুল 2 টা হচ্ছে যখন সেন্টেন্সে অক্সিলারি ভার্ব থাকবে না তখন ওই স্টেটমেন্টকে তুমি কিভাবে ইন্টারোগেটিভ ফর্মে নিয়ে যাবে একটু দেখো। যদি বলি দে প্লে ক্রিকেট, ওকে, দে প্লে ক্রিকেট, দিস ইজ এ কোশ্চেন, দে প্লে ক্রিকেট। তাহলে দেখা যাচ্ছে এখানে কোনো অক্সিলারি ভার্ব নাই। কেমন, রুল 1 এর মধ্যে এখানে কি আছে, একটা প্রিন্সিপাল ভার্ব আছে। প্রিন্সিপাল ভার্বটা কি, প্লে। তাহলে প্লে যখন প্রিন্সিপাল ভার্ব, যখন তুমি এই ধরনের কোশ্চেন পাবে তখন দেখবে এই বাক্যটি টেন্স কোন টেন্সে আছে, কারণ টেন্স তো আমাদের সব কাজে লাগে, সব কাজে লাগে। তাহলে এই যে প্লে যে মেন ভার্বটা দেখছে দেখা যাচ্ছে এটা কিন্তু প্রেজেন্ট ফর্মে আছে। কেমন, তো প্রেজেন্ট ফর্ম থাকলে এবং কোনো অক্সিলারি না থাকলে ওই স্টেটমেন্টে ওই কোশ্চেনকে ইন্টারোগেট করতে হলে সেখানে ডু অথবা ডাস দিয়ে করবে, আর যদি এটা পাস্ট টেন্স থাকে তাহলে ডিড দিয়ে করবে অক্সিলারি হিসাবে সামনে। ওকে, তাহলে যেহেতু প্রেজেন্ট টেন্স বলেছি প্লে, তাহলে এখানে দে সাবজেক্ট, তাহলে আমি কি করবো সেখানে ডু ডাস থেকে কোনটা আনতে পারি, ডু। তাহলে ডুকে আমি অক্সিলারি তৈরি করলাম। ওকে, তাহলে ডুকে অক্সিলারি হিসাবে আনলাম, এবং আবার নটের নিয়মটা কিন্তু আগের মধ্যে থাকবে কারণ আমার কোশ্চেনে নট নাই। ওকে, যেহেতু নট নেই তাহলে কোশ্চেনে যদি নট নাই আমাকে নট দিতে হবে, তাহলে ডোন্ট, বুঝে গেছে না? কোশ্চেনে কিন্তু নটের ব্যাপারটা সবসময় একই থাকবে, ইন্টারভিউ করতে গেলে সব রুলে নটের ব্যাপারটা একই থাকবে, নট দেখতে হবে। তাহলে নট নাই, নট দিতে হবে। তাহলে অক্সিলারি কি আনলাম, ডু। ডোন্ট দে প্লে ক্রিকেট, কোশ্চেন মার্ক অবশ্যই, ডোন্ট দে প্লে ক্রিকেট। ওকে, তাহলে দে প্লে ক্রিকেট ইন্টারভিউ করলাম, ডোন্ট দে প্লে ক্রিকেট, ঠিক আছে?
ওকে, তাহলে এই তোমরা বুঝে গেলে অক্সিলারি না থাকলে কিভাবে অক্সিলারি আনতে হবে। টেন্স দেখবে প্রিন্সিপাল ভার্বটি টেন্স কি, এটাকে প্লে নাকি প্লেট, ওকে নাকি উইল প্লে, যেটা থাকে অক্সিলারি যদি থাকে তাহলে আনতে হবে, না থাকলে যেমন এখানে নাই ডু ডাজ ডিড আনতে পাস্ট টেন্সে। তো ডিড যুক্ত একটা লাইন আমরা দেখাই, দেখো ডিড যুক্ত একটা লাইন যদি বলি দে প্লেট ক্রিকেট, কেমন দে প্লেট ক্রিকেট, এখানে একটু খেয়াল করে ভালোভাবে যে এখানে কিন্তু আমি প্লেট দিয়েছি, পাস্ট ফর্মে দিয়েছি প্রিন্সিপাল ভার্বে, কেমন প্লেট, যেহেতু আমি প্লেট দিয়েছি আর এখানে কোনো নট নাই, যেমন নটের ব্যাপারটা কিন্তু সবসময় খেয়াল রাখতে হবে, প্রত্যেকটা ইন্টারভিউটিভের নট নিমটাতে থাকবে। তাহলে দেখো যেহেতু প্লেট পাস্ট ফর্মে দেওয়া আছে, তাহলে আমি কিন্তু এখানে ডু ডাজ কিন্তু আনবো না, এখানে আমি ডিডকে আনতে হবে। কিভাবে? অক্সিলারি হিসাবে। তাহলে ডিডকে সামনে আনলাম, যেহেতু অক্সিলারি নাই এবং পাস্ট টেন্সে ভাগ আছে, তাহলে ডিড, নট তো নাই, তাহলে ডিডেন্ট। আর বাকিটা বসো, ডিডেন্ট দে, এটা বেস ফর্ম দিতে হবে, কারণ আগে যখন ডিড ইউজ করবো তখন প্লেটা দেওয়া যাবে না, প্লে দিতে হবে বেস ফর্ম। ডিডেন্ট দে প্লে ক্রিকেট, কোশ্চেন মার্ক অবশ্যই হয়ে গেল। ডিডেন্ট দে প্লে ক্রিকেট, আর এখানে আবার ডোন্ট দে প্লে ক্রিকেট, ঠিক আছে? তো টেন্সের ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট, যখনই কোনো কোশ্চেন পাবে ধারণ করার জন্য তুমি সবসময় ভার্বটা দেখবে কোন টেন্স, ওকে? তো এটা তোমার পরিষ্কার বুঝতে পারলে রুল 2। আচ্ছা, এবার চলে আসি আমরা রুল 3 তে। রুল 3 টা একটু দেখি, ইন্টারেক্টিভ করার। আচ্ছা, বুঝি হচ্ছে এভরি থাকলে বা এভরিবডি লাইকস অ্যান honest man, everybody likes an honest man। খেয়াল রাখতে হবে যে এটা কিন্তু আমি ইন্টারগেটিভে নিচ্ছি, কেমন? তাহলে everybody যুক্ত বা everyone, everybody, all, কেমন এইগুলো যুক্ত থাকলে তখন এখানে যুক্ত করবে who doesn't, মানে does not বা doesn't, কেমন? তাহলে who doesn't দিয়ে তুমি স্টার্ট করবে, ইন্টারগেটিভ লাইনটা স্টার্ট করবে। who doesn't দিলে এরপরে চলে আসো, তাহলে এভরিবডির বদলে দিলাম কি who doesn't, কেমন? তাহলে who doesn't like দিবে, কারণ এখানে যখন ডাজ দিয়েছি আমি তখন আর এই লাইক স্টার হবে না তখন, কেমন? তাহলে who doesn't like an honest man, কোশ্চেন মার্ক দিয়ে দাও। তাহলে এভরিবডি থাকলে কি দিবে? এভরিবডি, এভরিওয়ান। who doesn't like an honest man, একদম ক্লিয়ার কথা। এভরিবডি উঠে গিয়ে who doesn't হবে, বাকি অংশ করবে, আর অ্যাস যেহেতু এখানে ডাজ দিয়েছি অ্যাসটা উঠে যাবে, কেমন? শেষে কিন্তু অবশ্যই ইন্টারগেটিভ সাইন কোশ্চেন মার্ক তোমাকে দিতে হবে, কেমন? তাহলে তোমার রুল 3 টা বুঝলে এরকম সবগুলো একই নিয়মে হবে, কেমন? রুল চলে আসে রুল 4 এ। রুল 4 দেখো, যখন নোবডি বা নান, কেমন? নোবডি বা নান থাকে, নোবডি বা নান থাকলে কেমন তখন কিভাবে তুমি চেঞ্জ করবে? দেখো নোবডি হেল্প মি, নোবডি হেল্প মি, কেমন? অথবা নান হেল্প, আমি যেখানে বোঝানোর জন্য অবজেক্ট দিলাম, পরীক্ষাতে একটা দেওয়া হবে, তোমরা বোঝার জন্য আমি দুটো ইউজ করছি অবজেক্ট, খেয়াল করো নোবডি অথবা নান থাকলে এই দিন, কেমন? নোবডি বা নান হেল্প মি, তাহলে এটি আর সহজ বলতে নোবডি বা নান থাকলে তুমি এখানে হু যুক্ত করবে, শুধু হু, আর কিছু লাগবে না। হু দিয়ে বাকি অংশ অ্যাড করে দিলে হয়ে যাচ্ছে, ওকে? তাহলে হু হেল্প মি, কোশ্চেন মার্ক, হু হেল্প মি। তাহলে লাইনটি যত লম্বাই হোক না কেন, কোশ্চেন যত লম্বাই হোক না কেন, সার্টিফিকেট তুমি নোবডি বা নাম যেকোনো একটা থাকলে হু যুক্ত করে এরপরে বাকি অংশটুকু অ্যাড করে শেষ কোশ্চেন মার্ক দিলে ইন্টারোগেটিভ সেন্টেন্সটি হয়ে যাবে। তো তোমরা এটা বুঝতে পারলে এরকম যত কোশ্চেন আছে সব একই নিয়ম, জাস্ট হু যুক্ত করবে, এটা তুলে দিবে আর হু যুক্ত করবে, বাকি অংশ অ্যাড করবে, শেষ কোশ্চেন মার্ক দিবে, তাহলে তোমার সার্টিফিকেট ইন্টারোগেটিভ লাইনটা হয়ে যাবে, কেমন? আচ্ছা, এরপর আমরা আরেকটা উদাহরণ দেখতে পাই।
আরেকটা উদাহরণ দেখো, একটা প্রায় সময় পরীক্ষা দেখা যায়, দেখো দেয়ার ইজ নো ইউজ অফ দ্য ল, এই আইনটার কোনো ব্যবহার নেই। ওকে, এই ধরনের লাইন থাকতে পারে, দেয়ার ইজ নো ইউজ অফ দ্য ল। তাহলে এই ধরনের যদি তোমার অ্যাসার্টিভ সেন্টেন্স থাকে, অ্যাসার্টিভের মধ্যে নেগেটিভ আছে, নো আছে, তাহলে দেয়ার ইজ নো ইউজ অফ দ্য ল, তাহলে এটাকে আমরা দুইভাবে কিন্তু উত্তর করতে পারি। আমি দুইভাবে একটু দেখাচ্ছি, খেয়াল করো। তাহলে এই অক্সিলিয়ারি যেহেতু আগে ওয়ানের মতো চলে এসেছে, অক্সিলিয়ারিকে সামনে এনে দাও ইজ, তাহলে ইজ এর পরে বাকিটা দাও ইজ দেয়ার। নো ইউজ কে আমরা বলব এনি ইউজ। ইজ দেয়ার এনি ইউজ অফ দ্য ল, শেষে অবশ্যই কোশ্চেন মার্ক দিতে হবে। কেমন? ইজ দেয়ার এনি ইউজ অফ দ্য ল, ইজ দেয়ার এনি, নোটা এনিতে পরিবর্তিত হবে। আর অক্সিলিয়ারি সামনে এসে দেয়ার বসলো, ইন্ট্রোডাক্টরি দেয়ার, প্রথমে যেটা বসে থাকে ইন্ট্রোডাক্টরি দেয়ার বলে, ইজ দেয়ার এনি ইউজ অফ দ্য ল। এটা একটা নিয়মে করা হলো। আরেকটা নিয়ম দেখো, এটাকে আরেকটা রুলসে করা যায়, নিয়মে করা যায়, দেখি। ওয়ার্ড, ওয়ার্ড ইজ দ্য, এটা আর্টিকেল লিখতে হবে ওয়ার্ড দিয়ে করলে। হোয়াট ইজ দ্য ইউজ, হোয়াট ইজ দ্য ইউজ অফ দ্য ল। তাহলে আমি অর দিচ্ছে, অর দিয়ে আরেকটা নিয়ম দেখালাম, হোয়াট ইজ দ্য ইউজ অফ দ্য ল। তাহলে এখানে দি ইউজ করলাম কেন? কারণ এটি আমার এই যে লাইনটি লিখলাম, ইন্টারভিউ লাইন লিখলাম, এই লাইনের প্রয়োজনে আমি দি ইউজ করেছি। কেমন? এখানে প্রশ্ন থাকতে পারে, এখানে কোশ্চেনটা দি নাই, আমি দিটা ইউজ করলাম কেন? দিটা ইউজ করলাম যে এটা কোশ্চেন আমার লাইনের প্রয়োজনে দিটা দিতে হলো, এভাবে লিখলে আমি দি ইউজ করতে হবে। হোয়াট ইজ দ্য ইউজ অফ দ্য ল, তাহলে এটি আমি দুইভাবে করলাম, ইজ দেয়ার এনি ইউজ অফ দ্য ল, হোয়াট ইজ দ্য ইউজ অফ দ্য ল। তাহলে যদি কোশ্চেন এরকম থাকে দেয়ার ইজ নো ইউজ অফ দ্য ল, তুমি দুইভাবে থেকে যে কোনো একভাবে তুমি আনসারটা করতে পারো। তো এই ধরনের আরো কোশ্চেন তোমাদের থাকতে পারে। তো যত কোশ্চেনে থাকুক, এই যে আজকে 4টা রুল তোমাদের দেখালাম, এই 4টা রুলের মধ্যে তোমরা ইন্টারোগেটিভগুলো পরিবর্তন করতে পারবে। তোমাদের বইতে অনেকগুলো অনুশীলনী আছে, তো প্র্যাকটিস করতে থাকো, এগুলো উপরের ক্লাসে লাগবে, পরবর্তী ক্লাসে 9, 10, কেমন? পরবর্তী ক্লাসে লাগবে, ওখানে হয়তো লাইনগুলো একটু লম্বা হবে, বাট রুলস কিন্তু একই, রুলস একই। তো তুমি লাইন বড় দেখে ঘাবড়ানোর কোনো কারণ নেই, পরীক্ষাতে লাইন লম্বা দিতেই পারে। তো রুলস যদি কারো জানা থাকে, তাহলে ওই রুলসে তোমার সমাধান হবে, মানে আনসারটা হবে, ইন্টারোগেটিভ চেঞ্জ হবে। তো এখানে রুলসগুলো জানা হচ্ছে আসল ব্যাপার। রুলসগুলো যদি মনে রাখতে পারা যায়, তাহলে ইন্টারোগেটিভ চেঞ্জ বা নেগেটিভ চেঞ্জ সব চেঞ্জই কিন্তু ইজিলি করতে পারা যাবে। কেমন? এই ঠিক আছে, আজকে আমরা এতটুকু রাখি। তো আমরা পরবর্তী যখন ক্লাস হয় পরবর্তীতে, তখন আমরা ইম্পারেটিভ এবং এক্সক্লেমেটরিগুলো নিয়ে আলোচনা করব। এই পর্যন্ত তোমরা এতটুকু প্র্যাকটিস করতে থাকো, তো পরবর্তী ক্লাসে দেখা হবে। কেমন? সবাই ভালো থাকিও, থ্যাংক ইউ।